হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমাদের এখনকার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে একটি গল্প, তার নাম হচ্ছে চাষার দুঃখ। চাষার দুঃখ সম্পর্কে তোমরা জানো, কারণ তোমাদের পঠিত বিষয়, এবং এটা লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তার জন্মমৃত্যু দেয়া আছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বরাবরই যে পরীক্ষায় কিভাবে এখান থেকে প্রশ্ন হতে পারে, কোন অঙ্গন থেকে প্রশ্ন হতে পারে। তো তোমাদের সবারই মনে রাখতে হবে বাংলা টেক্সট অর্থাৎ গল্পের বই এবং কবিতা, গল্প কবিতা দুটোই ভালোভাবে পড়তে হবে এবং তথ্যাদি ভালোভাবে পড়তে হবে। আমরা এই গল্পের ক্ষেত্রে কিভাবে তুমি পড়বে তা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে পিতা মাতা, অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা মাতা। এই নামটা আমাদের জানতে হবে, কেননা পরীক্ষায় আসবে। তো লেখা আছে এখানে জহিরউদ্দিন আবু আলী হায়দার সাবের। তার বাবার নাম হচ্ছে জহিরউদ্দিন সাবের এবং তার মায়ের নাম হচ্ছে রাহাতুন নেসা। মাতার নামটা খুব জরুরি, রাহাতুন নেসা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেভাবে যে বেগম রোকেয়া সাখাওয়াতের মায়ের নাম কি? করিমুন্নেসা, ভিকারুন্নেসা, কিংবা কামরুন্নেসা, রাহাতুন্নেসা? উত্তর হবে রাহাতুন্নেসা। জন্ম মৃত্যু বলতে আমরা তার সালটা তো জানি, তার জন্মস্থান এবং মৃত্যুবরণ করেছেন কোথায় এই ব্যাপারটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি বেগম রোকেয়া সাখাওয়াত রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেগম রোকেয়ার জন্ম সালের পাশাপাশি তার জন্মের তারিখ। তিনি জন্মগ্রহণ করেন যে তারিখে, কেননা ওই তারিখটি এতই গুরুত্বপূর্ণ যে ওই তারিখে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। আমরা এখন চলে যাব তার পরবর্তী আলোচনায়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনে তার স্বামীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই শুধু পরীক্ষায় এই বিষয়টা আসে যে তার স্বামীর নাম কি ছিল। তার স্বামীর নাম ছিল সৈয়দ নেহাল হোসেন। এবং প্রশ্ন আসতে পারে তার স্বামী কোন পেশায় যুক্ত ছিলেন? উত্তর হবে সৈয়দ নেহাল হোসেন কোন পেশায় যুক্ত ছিলেন? সৈয়দ নেহাল হোসেন কোন পেশায় যুক্ত ছিলেন? উত্তর হবে ম্যাজিস্ট্রেট। তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তারপরে রয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে রোকেয়ার রচনাবলী, অর্থাৎ তিনি যে সাহিত্য সৃষ্টি করে গেছেন সেই বিষয়গুলো জানতে হবে। এখন রোকেয়া কি কি রচনা করেছেন? রোকেয়ার রচনার পরিমাণ খুবই কম এবং তার সামান্য কিছু উপন্যাস রয়েছে এবং কিছু গল্প রয়েছে। এখন পরীক্ষার প্রশ্ন আসে যে মতিচুর কার লেখা, অর্থাৎ মতিচুর রচনাটি কার লেখা, কিংবা অবরোধবাসিনী কার লেখা? উত্তর হবে বেগম রোকেয়া। তার একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সুলতানার স্বপ্ন। যে সুলতানার স্বপ্ন কার লেখা? আরেকটি তার বিখ্যাত লেখা রয়েছে, তার নাম হচ্ছে পদ্মরাগ। পদ্মরাগ কার লেখা? এখন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ হচ্ছে তার উপন্যাস এবং মতিচুর ও অবরোধবাসিনী হচ্ছে তার দুটি গ্রন্থ। বেগম রোকেয়া সম্পর্কে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওনার উপাধি, অর্থাৎ সাহিত্যিক অথবা কবির বিভিন্ন উপাধি থাকে। সাহিত্যিক অথবা কবির বিভিন্ন উপাধি থাকে। বেগম রোকেয়ার ক্ষেত্রে তার উপাধিটা কি? খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা একাধিকবার এসছে যে বেগম রোকেয়া আসলে কি, বা বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর হবে রোকেয়া সাখাওয়াত। উৎস আমরা বরাবরই বলেছি প্রতিটি গল্প এবং কবিতার উৎস রয়েছে, অর্থাৎ কোন গ্রন্থ থেকে এটা সংকলিত হয়েছে বা গৃহীত হয়েছে। এই চাষার দুঃখ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা বেগম রোকেয়ার রচনাবলী নামে একটি গ্রন্থ রয়েছে, যেটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়েছে। সেই বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত রোকেয়া রচনাবলী থেকে চাষার দুঃখ নামক গল্পটি নেওয়া হয়েছে।
মূল বক্তব্য, অর্থাৎ প্রতিটা গল্প এবং কবিতার ক্ষেত্রে থাকে মূল বক্তব্য অর্থাৎ থিম, এটা কোন বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা দেখেছি এখানে চাষার দুঃখ এবং বঞ্চনা নিয়ে তিনি এই গল্পটি লিখেছেন। পরীক্ষা আসতে পারে যে চাষার দুঃখ, এটা নামের মধ্যেই বোঝা যায় অবশ্য বিষয়টা, চাষার দুঃখ সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কৃষকের বঞ্চনা এবং তাদের মুক্তির পথ, এই বিষয়টি হচ্ছে এটার মূল বক্তব্য। মূল বক্তব্য কৃষকের বঞ্চনা এবং মুক্তির পথ, এই বিষয়টি হচ্ছে তার মূল বক্তব্য। এবার আমরা যাব হচ্ছে শব্দার্থ। এখানে রয়েছে শব্দার্থ, অর্থাৎ প্রতিটি গল্প এবং কবিতায় বেশ কিছু শব্দার্থ বা টিকা দেয়া থাকে। বেগম রোকেয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কেননা তিনি অনেক প্রাচীন লেখিকা, মানে অনেক আগে থেকে লিখেছেন। সেই সময়কার শব্দ, সেই সময়কার ভাবভাবনা, সেই সময়কার উপমা একটু ভিন্ন আঙ্গিকের, সুতরাং সেগুলো টিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, শব্দার্থ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শব্দার্থে গিয়ে দেখবো আমরা পৈছা। পৈছা শব্দের অর্থ কি? পৈছা শব্দের অর্থ হচ্ছে প্রাচীন অলংকার, এক ধরনের অলংকার। তারপরে কৌপিন, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো, কেননা এই কৌপিন কথাটা আগেও একটি গল্পতে ছিল, পরীক্ষা প্রচুর এসছে। কৌপিন শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে ল্যাঙ্গট বা ল্যাঙ্গট, যাই বলি না কেন, অর্থাৎ পরিধেয় বস্ত্র নিম্নাঙ্গে। তারপরে রয়েছে মহি, খুবই গুরুত্বপূর্ণ। মহি শব্দের অর্থ কি? মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আমরা বিভিন্ন বিষয় মনে রাখার জন্য বিভিন্ন বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেমন মহি অর্থ পৃথিবী। আমরা জানি ফেনী অঞ্চলে একটি দেশের নাম আছে মহিপাল, একটি থানার নাম আছে মহিপাল, অর্থাৎ পৃথিবীর পাল বা রাজা। পৃথিবীর পালকে বলা হয় মহিপাল বা রাজা। তারপরে আমরা দেখব যে আরো কিছু টিকা রয়েছে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টোকা। টোকা বলতে কি বোঝানো হয়, পরীক্ষা আসবে। অথবা এরকম আসতে পারে যে সুতা পাকাবার যন্ত্রের নাম কি? সুতা পাকাবার যন্ত্রের নাম কি? টোকা, ধোকা, এরকম বিভিন্ন অপশন থাকতে পারে, ঠিক আছে? তো উত্তর হবে টোকা। অথবা টোকা যদি বলে টোকা বলতে কি বোঝানো হয়, তাহলে উত্তরটা হবে সুতা পাকাবার যন্ত্র। গুড। এরপর আমরা দেখব যে অ্যান্ডি। অ্যান্ডি নামে এক ধরনের রেশমি কাপড়ের উল্লেখ আছে এই গল্পে। প্রশ্ন আসতে পারে যে অ্যান্ডি মানে কি, বা অ্যান্ডি অর্থ কি, বা অ্যান্ডি বলতে কি বোঝানো হয়? সেটা হচ্ছে রেশমি কাপড়, রেশমি কাপড়। আচ্ছা, তারপরে আমরা দেখব যে উল্লেখ আছে। এই যে বিষয়টা উল্লেখ আছে, অর্থাৎ এই রচনায় কি কি বিষয় উল্লেখ আছে? অনেক বিষয় উল্লেখ আছে, যেমন রেলওয়ে, ট্রাম, স্টিমার, এরোপ্লেন, মোটর গাড়ি, টেলিফোন, টেলিগ্রাফ, পোস্ট অফিস, গ্রামোফোন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আসতে পারে। এছাড়াও রয়েছে ল্যাম্পল্যান্ড, ডিটারজেন্ট, ইলেকট্রিক লাইট, ফ্যান ইত্যাদি ইত্যাদি, বায়োস্কোপ, বেলোয়ারের চুড়ি, বেলোয়ারের চুড়ি উল্লেখ রয়েছে কিসের? বেলোয়ারের চুড়ি প্রসঙ্গটি কোথায় আছে? উত্তর হবে অর্ধাঙ্গী, উত্তর হবে চাষার দুঃখ নামক গল্পে। এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানের নাম, অর্থাৎ এই গল্পে বেশ কিছু স্থানের নাম আছে। আমরা দেখতে পাবো যে লেখা আছে, আমরা এখানে লিখি বিষয়গুলো: বঙ্গভূমি, বিহার, উড়িষ্যা, কণিকা রাজ্য, তারপরে রয়েছে রংপুর এবং মুর্শিদাবাদ। এই জায়গাগুলোর নাম এই গল্পে আছে। প্রশ্ন আসতে পারে বিহার এর উল্লেখ রয়েছে কোন রচনায়? উত্তর হবে চাষার দুঃখ। কিংবা কণিকা রাজ্য কোথায় আছে, প্রসঙ্গটি কোথায় আছে? চাষার দুঃখ নামক গল্পে।
এরপর আমরা দেখব যে স্থানের পরে এই গল্পে বেশ কিছু ব্যক্তিত্বের নাম আছে, বেশ কিছু ব্যক্তিত্ব, অর্থাৎ এই গল্পের রবীন্দ্রনাথের প্রসঙ্গ আছে। রবীন্দ্রনাথ কি বলেছেন তার বিভিন্ন আলোচনার কথা এখানে আছে। তারপরে দেখব যে কারমাইকেল অর্থাৎ ব্রিটিশ লোক কারমাইকেল প্রসঙ্গ আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে রবীন্দ্রনাথ, কারমাইকেল, এবং এই গল্পে তিনি একটি ছোট্ট উপকাহিনী সংযুক্ত করেছেন, জমিরন, কৃষক কন্যা জমিরন, কৃষক কন্যা জমিরন। এই প্রসঙ্গটি প্রশ্ন আসতে পারে যে কৃষক কন্যা জমিরনের বিষয়টি আছে কোথায়? উত্তর হবে চাষার দুঃখ গল্পে। এই তো মোটামুটি। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা সংখ্যার ধারণা পরীক্ষায় বেশি আসে। এই গল্পে আমরা দেখব যে বেশ কিছু সংখ্যার ধারণা রয়েছে, সংখ্যাবাচক ধারণা, যাকে আমরা বলবো সংখ্যার ধারণা। একটু ডিটেলস বলবো আমরা বিষয়গুলো। যেমন শুরুতেই রয়েছে 150 বছরের একটি পরিসংখ্যান আছে। 150 বছর পূর্বে ভারতবাসী বর্বর ছিল। প্রশ্ন আসতে পারে ভারতবাসী বর্বর ছিল কত বছর পূর্বে? উত্তর হবে 150 বছর পূর্বে। তারপরে লেখা আছে ওই গল্পে জুট মিলের কর্মচারীদের বেতনের একটি বিষয় আছে। জুট মিলের কর্মচারীদের বেতন 500 থেকে 700। প্রশ্ন হবে জুট মিলের কর্মচারীদের বেতন কত উল্লেখ করা আছে চাষার দুঃখ রচনায়? উত্তর হবে 500 থেকে 700। এই গল্পে ইউরোপের মহাযুদ্ধ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার মানে বিশ্বযুদ্ধের বেশ বিষয়টি আছে। প্রশ্ন হবে যে এই গল্পের উল্লেখিত সময়ে কত আগে ইউরোপের মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর হবে 7 বছর পূর্বে। তারপর দেখব যে আমরা এই গল্পে টাকায় কত মন চাল পাওয়া যেত, টাকায় কত মন ডাল পাওয়া যেত, এরকম একটি পরিসংখ্যান আছে। গল্প পড়লেই আমরা বুঝতে পারবো। সেখানে দেখব যে 8 সের সরিষা তেল এবং 4 সের ঘৃতর কথা বলা আছে। প্রশ্ন হবে ঘৃতর কত পরিমাণ ঘৃতের কথা বলা আছে? 4 সের। এরপরে রয়েছে দেখব যে একটা সময় এই গল্পে লেখা আছে বিহারে কৃষক পত্নী অর্থাৎ মেয়েদেরকে বা কৃষকদের স্ত্রীদেরকে বিক্রি করে দেওয়া হতো, কৃষক পত্নীদেরকে বিক্রি করে দেওয়া হতো। কোথায়? উত্তর হবে বিহারে। এখন কত বছর পূর্বের ঘটনা ছিল এটা? উত্তর হচ্ছে 30-35 বছর পূর্বের ঘটনা, যে বিহারের কৃষক পত্নীদেরকে বিক্রি করা হতো। তারপরে তারা অনেক কষ্টে অর্থাৎ এই গল্পে যে গ্রামীণ জীবন, বাংলার যে গ্রামীণ জীবনের কথা বলা হয়েছে, সেখানে কৃষকরা কিভাবে মানবেতর জীবনযাপন করত, নিপীড়িত, বঞ্চিত, ক্ষুধা কিভাবে তারা দিন যাপন করতো, সে বিষয়টি তো এখানে এসছে। তো আমরা দেখব যে এখানে কোনো রকমে কৃষকরা নিজেরা ল্যাঙ্গট পরিধান করত, কৌপিন পরিধান করত এবং তাদের স্ত্রীদেরকে সামান্য একটু কাপড়ের ব্যবস্থা করে দিতে পারত। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাপড়ের পরিমাণ কত থেকে কত উল্লেখ করা হয়েছে এই গল্পে? আমরা দেখি এই গল্পে লেখা আছে 8 থেকে 9 হাত লম্বা কাপড়, 8 থেকে 9 হাত লম্বা কাপড় তারা ব্যবস্থা করে দিত কোনো রকমে। তারপর লেখা আছে অ্যান্ডি কাপড়ের প্রসঙ্গ আছে। অ্যান্ডি কাপড় রেশমের তৈরি এক ধরনের কাপড়, এটা রংপুর এবং আসাম অঞ্চলে খুব প্রসিদ্ধ ছিল। সেই জায়গাটা দেখব যে এই অ্যান্ডি দিয়ে তৈরি যদি কোনো কাপড় অর্থাৎ যদি তৈরি করা হয় তাহলে সেটা কতদিন টেকে, এরকম একটা সংখ্যার ধারণা আছে 40 বছর। প্রশ্ন হবে কত বছর টেকে? উত্তর হবে 40 বছর। এই হচ্ছে মোটামুটি সংখ্যার তথ্যাদি।
খুবই গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো মনে রাখতে হবে এবং পরীক্ষার প্রশ্নের উত্তর করতে হবে। এখন আমরা যেটুকুন বলে আমাদের আলোচনা শেষ করে দেব, সেটা হচ্ছে যে এই গল্পের বিভিন্ন উক্তি প্রত্যুক্তি এবং উদ্ধৃতি, এটা দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব। আমরা দেখব যে এখানে বেশ কিছু কবিতার চরণ রয়েছে, অর্থাৎ এই গল্পে কিছু কবিতার উদ্ধৃতি তিনি ব্যবহার করেছেন। বেগম রোকেয়া সাখাওয়াত উনি লিখেছেন, ধান বানিতে শিবের গীত, ধান বানিতে শিবের গীত। এটা একটি প্রবাদ। প্রশ্ন হতে পারে যে এই প্রবাদটি কোথায় ব্যবহৃত হয়েছে? উত্তর হবে চাষার দুঃখ গল্পে। তারপরে রয়েছে একটি প্রবাদের মতে অনেকটা, হাড়ির একটা চাউল পরীক্ষা করিলে সকল চালের খবর জানা যায়, অর্থাৎ একটি চাউল পরীক্ষা করিলেই হাড়ি ভরা বা ভাতের অবস্থা জানা যায়। কোন রচনার অন্তর্গত? উত্তর হবে চাষার দুঃখ। তারপরে একটি চরণ রয়েছে এরকম, ধান্য যার ধান্য তার বসুন্ধরা যার, বসুন্ধরা যার। এখন প্রশ্ন হচ্ছে এটা কার উক্তি, মানে এই কথাটা কে বলেছিল? এটা বলেছিল রবীন্দ্রনাথ। এটা কার উক্তি? রবীন্দ্রনাথের উক্তি। এখানে উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেছেন এই রচনায় বেগম রোকেয়া সাখাওয়াত। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তাহারা সমুদ্র জলে চাল ধুইয়া ভাত রাধিয়া খাইত, তাহারা সমুদ্র জলে চাল ধুইয়া ভাত রাধিয়া খাইত। প্রশ্ন হচ্ছে তাহারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অবশ্যই একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে গল্পের এমন একটা লাইন তোমাদেরকে তুলে দেওয়া হবে যেখানে উত্তরটা থাকবে না, অর্থাৎ ইন্ডিকেশন থাকবে। তাহারা সমুদ্রের জলে চাল ধুইয়া ভাত খাইতো। এখন এই তাহারা কিন্তু আমরা জানি না কারা, প্রশ্নটা এখানেই হবে যে কারা। সেখানে উত্তর হবে সাত ভায়ার সমুদ্র তীরের লোকেরা, সাত ভায়ার সমুদ্র তীরের লোকেরা। তারপর আমরা দেখব যে এখানে আছে রেশম এর জন্য বিখ্যাত কোন অঞ্চল? এই রচনায় আছে আসাম এবং রংপুর রেশমের জন্য প্রসিদ্ধ ছিল। এই গল্পে আরেকটি কবিতার লাইন আছে, শিরে দিয়ে বাঁকা তাজ, শিরে দিয়ে বাঁকা তাজ, শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক। কোন রচনার অন্তর্গত? উত্তর হবে আমাদের এই গল্প চাষার দুঃখ। তারপরে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই গল্পে নারীরা খার প্রস্তুত করে তাদের কাপড় ধোয়া কাজ করত, অর্থাৎ কাপড় ধোয়ার জন্য তারা খার প্রস্তুত করতো। এখন প্রশ্ন হতে পারে খার প্রস্তুত কারা করেছিল? উত্তর হবে পল্লীবাসিনীগণ, উত্তর হবে পল্লীবাসিনীগণ। তারপর দেখতে পাচ্ছি আমরা সর্বঙ্গী ব্যথা ঔষধ দিব কোথা, খুবই ইম্পর্টেন্ট চরণ। সর্বঙ্গী ব্যথা ঔষধ দিব কোথা, কোন রচনার অন্তর্গত? চাষার দুঃখ। তারপরে রয়েছে এ বনহির শতশিখা কে করিবে গণনা। প্রশ্ন হবে কোন রচনার অন্তর্গত বা এটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে চাষার দুঃখ। তারপরে শেষের দিকে তিনি কয়েকটি নীতিমূলক কথা বলেছেন, সাজেশনমূলক বা উপদেশমূলক কথা বলেছেন, যে কৃষকদেরকে উন্নতি করতে হলে তাদের বিলাসিতা পরিহার করতে হবে, তাদেরকে পরিশ্রমী হতে হবে, তাদের যে দেশীয় শিল্প রয়েছে সেটাকে উন্নত করতে হবে। এরকম বিষয়গুলো এরকম বিষয়গুলো এই গল্পে আছে। সেখানে লেখা আছে গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকা ও টেকো হইলে চাষার দারিদ্র ঘুচিবে। প্রশ্ন হবে চাষার দারিদ্র কিভাবে ঘুচিবে? উত্তর হবে শিক্ষা বিস্তার এবং সুতোর তৈরি কাজ যদি অনুপ্রবেশ ঘটানো হয় তাহলে তাদের দারিদ্র ঘুচে যাবে। তারপরে এরকম হতে পারে যে অতপর শিবিকা বাহকগণ পালকি লইয়া ট্রামে যাতায়াত করিলেই সভ্যতার চূড়ান্ত হইবে। এরকম বড় বড় চরণ দেওয়া থাকবে। এটি কোন রচনার অন্তর্গত? এখন শেষ করবে একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই গল্পটি শুধু এই গল্পই নয়, রবীন্দ্রনাথের অপরিচিতা,
তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল এবং আমাদের আলোচ্য গল্পটি চাষার দুঃখ, এগুলো সাধু ভাষায় লিখিত হয়েছে। তো তোমরা মনে রাখবে, পরীক্ষা যদি আসে যে কোন রচনার অন্তর্গত, সেক্ষেত্রে লাইনটার দিকে খেয়াল রাখবে। যদি সাধু মনে হয় তাহলে সাধু গল্প যেগুলো আছে সাধু ভাষায় রচিত সেগুলো দিকে খেয়াল রাখবে, সেখানে তোমরা উত্তর করবে। এভাবেই ভালোভাবে প্রস্তুতি নিলে আমি আশা করি তোমরা ভালো করতে পারবে। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।